আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি, এটা বড় বড় নাটক বা সিনেমা, চলচ্চিত্রের অনেক বড় বড় জিনিস আছে যেগুলোকে হার মানিয়ে দিবে। আসলেই আমরা বাস্তব জীবন থেকে বহুত বড় বড় ঘটনা জানতে পারি, দেখে থাকি, যা অনেক বড় বড় নাটক সিনেমাকেও হার মানায়। তো সেরকম একটা গল্পই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রিয় বন্ধুরা। তাহলে চলো চলে যাওয়া যাক, গল্পটা কী ছিল। তো প্রিয় বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে 12 বৎসর হয়ে গেল। আমি 12 বৎসরের মধ্যে বাচ্চা নেবার জন্য বহু জায়গায় গিয়েছি। বাহিরের কান্ট্রি থেকে শুরু করে আমি কলকাতা গিয়েছি, দিল্লি গিয়েছি, মানে যত যত জায়গায় যাওয়া দরকার বহু জায়গায় গিয়েছি। শুধু বাচ্চা কেন হয় না, আমার হাজব্যান্ডের যত চেক আপ করা দরকার আমার করা দরকার, আমরা সব জায়গায় চেক আপ করাইছি, কিন্তু আসলে বাচ্চা নেওয়া সম্ভব হয়নি। লাস্ট পর্যন্ত আমি একটি মহিলা ডাক্তার, ওনার অনেক গুণগান শুনেছিলাম, আমি ওনাকেও দেখাইলাম। ডাক্তার নীলিমা রায়কে আমি দেখিয়েছি। তো উনি আমাদেরকে কিছু রুলস বলে দিয়েছিল, সেটা নিয়েও আমরা প্রায় 1.5 বছর ট্রাই করি। তো আসলে শেষ পর্যন্ত কোনো কিছুই হয়ে ওঠে না। তো সবই ছিল, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছুর কোনো কমতি ছিল না। তো আমার বাচ্চা না হওয়ার কারণে আমি আমার শ্বশুরবাড়ির বংশের মানে মুখ উজ্জ্বল করতে ব্যর্থ হওয়ার কারণে দিন দিন আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালো একটা চোখে দেখছিল না। কীরকম জানি মুখ পুরি, কথায় কথায় অলক্ষিণে, এসব ভাষা মানে বলতো। খুবই খারাপ লাগতো আমার নিজের কাছে। যদিও আমার স্বামী আমাকে এইসব বিষয় নিয়ে কখনোই কিছু বলেন নাই, সে আমাকে বরাবরই প্রচণ্ড ভালোবাসতেন, এবং কি এগুলো নিয়ে কখনোই আমার সাথে উনি মুখ চোখ কালা করেননি বা আমাকে বন্ধ্যা এসে কিছুই বলেনি। আসলে মূল কথা হচ্ছে আমাদের দুজনের কারো কোনো সমস্যাই ছিল না। তো যাক, আমাদের পাশের বাড়ির ভাবি ছিল, সে আমাকে একটা ঠিকানা দিল, দিয়ে বলল যে আজ পর্যন্ত যারা এখানে গেছে তারা খালি হাতে ফিরে আসেনি। বিশেষ করে এই বাচ্চা কাচ্চার ক্ষেত্রে, যাদের বন্ধ্যা, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না অনেক ট্রাই করার পরেও। তো যাকগে, আমি ভাবিকে বললাম, কৌতূহলের সাথে ওনার বিষয়ে জানার চেষ্টা করলাম। তো ভাবি সব ঠাঁই ঠিকানা দিল। তো আমি সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে দেখি যে এক সাধু, সাধু বাবা। তো দেখি ওখানে অনেক লোকজন। তো আমার কৌতূহল আরও বেড়ে গেল। তো আমার মনে হলো আসলে মাঝে মধ্যে তো দুগলা ঘাস দিয়েও কোটি টাকার চিকিৎসা হয়। যাক, ভক্তিতে যখন মুক্তিই মিলি, তো আমি দেখব বিষয়টা আসলে কি। তো সেদিন আমার স্বামীও আমার সাথে ছিল, কারণ আমি ওনাকে ছাড়া কখনোই কোথাও যেতাম না। তো ভাবির কথায় আমি ওখানে সিরিয়াল দেই, ওখানে মোটামুটি আমার হাজব্যান্ডের সঙ্গে আমি যাই। যাওয়ার পর এরকম সিরিয়াল করে উনি সবার সাথে কথা বলেন। বলার পর ফাইনালি আমরা দুজন ওনার সিরিয়ালের সামনে চলে আসলাম, ওনার সাথে কথা বললাম, ওনাকে সালামও দিলাম। দেওয়ার পরে উনি বলতেছে যে আমি সবই জানি, তোমাদের একটা বাচ্চা হলেই তো হয়, তোমাদের সংসারে আর কোনো কমতি থাকবে না, তাই তো? আমি বললাম, তখন তো আমার কৌতূহল আরও বেড়ে গেল, কী ব্যাপার, ইনিই জানে এত কিছু। বললো, অনেক জায়গায় গিয়েছো, তারপরে তোমরা অনেক ট্রাই করেছো একটা বাচ্চার জন্য। আমি আরও কৌতূহল বেড়ে গেল, আমি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি তার প্রতিটা কথায়। বলার পর আমার স্বামীকে বলল যে আজকে না, মঙ্গলবারে তুমি না, শুধু তোমার স্ত্রীকে পাঠিও, আমি যা দেওয়ার তার কাছেই দিয়ে দেব। এবার তোমার বংশে প্রদীপ জ্বলবেই জ্বলবে, এটা আমার ওয়াদা। তো যাক, সাধু বাবা হুকুম করেছে, আমাকে একা আসতে বলেছে।
তো আমাকে তো একা আসতেই হবে, তাই না? তো যাই হোক, সেদিন আমি একা আসি নাই। না আসার পর আমার স্বামী ঠিকই আসছিল, কিন্তু উনি গাড়ি নিয়ে একদম বাহিরে ছিল, রোডে, ভিতরে ঢোকে নেই। তো আমি একাই আসলাম। আসার পর তো ওখানে তো অনেক সময় লাগে, তো আমার হাজব্যান্ড তো জানেই যে 3-4 ঘন্টার আগে হবে না। তো সেদিন কি হয়েছে, কোনো সময়ই লাগে নাই। আমি আসলাম, আসার পর আমাকে না সোজা যেখানে আমরা সাক্ষাৎ করেছি সেখানে নয়, আমাকে অন্য একটি কক্ষে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর দেখি সেই কক্ষটা না ফুল, মানে বাতি, মানে পুরো ফুলসজ্জায় সাজানো সেই কক্ষটি। সাজানো, তো আমাকে নিয়ে যে সেখানে বসালো কিছু, মানে ওখানকার কিছু কর্মী মহিলারা। বসানোর পর আমাকে বলল যে আপনাকে এখন গোসল করতে হবে, আমরা যে আয়োজন করেছি সেই আয়োজন অনুযায়ী গোসল করুন আপনি। তো হ্যাঁ, আমাকে তারা গোসল করালো। আমি ভাবলাম যে আসলে এটাই বোধহয় ওনাদের নিয়ম। তো আমিও বোকার মতো ওদের সাথে এগুলো করে যাচ্ছি। করার পর গোসল শেষ, আমাকে বিছানার উপরে বসালো খুব সুন্দর করে, সাজগোজ করে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাকে প্রস্তুত করে দিল। দেওয়ার পর ওনা আমাকে একটা শরবত খেতে দিল। দেওয়ার পরে হচ্ছে আমি আর কিছু বলতে পারি না। বলতে পারি না, মানে আমার মন কথা বলতে চাইছে, আমি কথাও বলতে পারি না। চোখটা হালকা হালকা খোলা, আমি সবই দেখতে পাচ্ছি। দেখার পর মানে আমি কিছু করতে পারতেছি না। আমার হাত পা মানে পুরো, আমি কিছু করতে পারতেছি না। কিছু করতে চাইও কিছু করতে পারতেছি না। এইরকম একটা, মানে ওদের বশে বা আয়ত্তে আমাকে নিয়ে নিয়েছিল। নিয়ে নেওয়ার পরে মানে ওই লোকটা আমার সাথে হচ্ছে আমার সাজসজ্জা সব কিছু আমার কাছ থেকে খুললো। খোলার পর মানে আমার যা কিছু আছিল সবই সেই ভণ্ড সাধু বাবা হরণ করে নিল। সে আমার সাথে ইনডাইরেক্টলি হচ্ছে শারীরিক যে সম্পর্কটা আছে সেটা করছে। করার পর মানে কিভাবে বলবো, সে এমনভাবে আমার সাথে ছিল, মানে আমার অঙ্গ প্রত্যঙ্গের এমন একটা জায়গা নাই যে জায়গাটাতে উনি মানে ওনার খাওয়া দাওয়া বাদ রেখেছিল। এইভাবে সবগুলো জিনিস করছে। আমি ফিল করতে পারছি প্রত্যেকটা জিনিসকে, বাট আমি কথা বলতে পারছিলাম না। আমার কণ্ঠ কোনো কাজ করছিল না। তো জানি না ওনারা আমাকে কি খাওয়াইছিল। যাক, তো এভাবে যখন ফাইনালি 3 ঘন্টা হয়ে গেছে, তখন হচ্ছে যে আমার হাজব্যান্ড আমাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজি শুরু করার একটা পর্যায়ে সে পুলিশকে ফোন করে। করার পর সে ফাইনালি আমাকে উদ্ধার করতে সক্ষম হয়। আমি তখন পর্যন্ত আমার বডি বেহুঁশ ছিল, কিন্তু আমার সেন্স কাজ করতেছিল। তো আরও ওই অবস্থায় তো আমার বাড়ি থেকে পরে আসা যে শাড়ি কাপড়গুলো ছিল সেগুলো তারা আমাকে পরিয়ে দিয়েছে। কিন্তু ওই অবস্থা দেখে আমার স্বামীর আর কিছু বুঝতে বাকি থাকে না। তারপরে 8 ঘন্টা পর হচ্ছে আমি কথাবার্তা বলতে পারি। তখন আমি পুলিশকে হচ্ছে আমার জবানবন্দি দেই। দেওয়ার পর ওই সাধু বাবার যে পুরো টিমটা ছিল সেটাকে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হন। হওয়ার পরে আমার সাথে যা হবার তা তো হয়েই গেছিলো। পরে আমি তো এক প্রকার মানে নিজের কাছে অপরাধী হয়ে গেলাম। তো আমার স্বামীকে বললাম যে, "আমি তো তোমার অপরাধী। তাহলে কি তুমি আমাকে মানে ছেড়ে দিবা?" তো আমার স্বামী আসলে খুবই ভালো মানুষ ছিল। সে বলছে, "একই অপরাধে আমরা দুজন অপরাধী। তোমাকে কি করে একলা আমি অপরাধের সাজা দিয়ে দিতে পারি বলো? এত বড় কাপুরুষ তো আমি হতে পারবো না। আমার চাই না আর কোনো বাচ্চা-কাচ্চা। আর আজকের পর যদি তোমাকে কেউ কটূক্তি করে বাচ্চা-কাচ্চা নিয়ে, সে বিষয়টা আমি দেখব।" তো আসলে আমি 3 মাস পরে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো আমি যে কারণে মা হয়েছিলাম, আমি আর বাচ্চাটা নিই না। আমি মেডিসিন খেয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলি। তার 9 মাস পর থেকেই আমি প্রেগনেন্ট হই। আমি আমার হাসব্যান্ডের সঙ্গে থেকেই মানে সৃষ্টিকর্তার তরফ থেকে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম। তো এখন আমি 9 মাসের অন্তঃসত্ত্বা। আমার হাসব্যান্ড, আমি অনেক অনেক ভালো আছি। এখন আমাদের সন্তানটা সহি সালামতে পৃথিবীতে আসলেই হচ্ছে আমার সবথেকে বেশি আনন্দের বিষয় হবে। কারণ এই বাচ্চা করে আমি আমার ইজ্জতও হারিয়ে বসেছিলাম।
তো এই জন্যই গল্পটা তোমাদের সবার কাছে শেয়ার করা। আসলে কি জানো, সৃষ্টিকর্তা যদি কাউকে সন্তান না দান করে, পৃথিবীতে কেউ দান করতে পারে না। এগুলো সব ভুয়া। তো এইসব ভুয়া থেকে ভুয়া সাধু বাবা, ভণ্ড বাবা, এসব থেকে যাতে আমরা নিজেকে বিরত রাখি, এই জন্যই মূলত গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।